আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অ্যাড্রেস বলো তোমার, ড্রাইভার চাচা পৌঁছে দেবেন। ঐশী কি বলবে এখন? কোনো উত্তর যে নাই ওর কাছে। ঐশী কাচুমাচু গলায় বলল, আমার ঢাকায় কোনো ঠিকানা নেই। হোয়াট? সুবান তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল। বাতাসও সেই নিঃশ্বাসে মিশে গিয়ে উষ্ণ হলো। ঐশী বলল, সুভান ভ্রুকুটি করে তাকালো ঐশীর দিকে। পাগল এই মেয়ে, কি সব বলছে? সুভান বলল, এখনো মাত্র ভোর সকাল, এখন একা রাস্তায় বের হওয়া মুশকিল। আপাতত আমার বাসায় চলো, পরে না হয় দুপুরে চলে বাসাতে খুঁজতে বের হবো। ঐশী ভাবল, ওর ভয় এখনো কাটেনি। জোভানের চরিত্রের ব্যাপারে এখনো ওর ঢের সন্দেহ। ঐশী মিনমিনিয়ে বলল, আসলে আমি একা। আপনি? জোভান ঐশীকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, ওকে ফাইন, গাড়ি থেকে বের হও, বের হও বলছি। শালা তোমাদের মতো মেয়েদের হেল্প করাটাই ভুল। একটা কথার 100টা মিনিং বের করো, দরকার নেই হেল্পের, বের হও গাড়ি থেকে। ঐশী চোখ সূক্ষ্ম করে তাকালো জোভানের দিকে। কি করবে ভেবে না পেয়ে সে অবাঞ্ছিত কাজকেই সায় দিল। গাড়ি থেকে বের হয়ে চুপচাপ জোভানের বিশাল বাড়ির দিকে এগিয়ে গেল। জোভান হতবাক হলো, এক দফা বিস্ময় নিয়ে তাকালো সেদিকে। সোজা কাজকে এভাবে বাকিয়ে করাটাই কি মেয়েদের কাজ? কই, আরও তো মেয়ে দেখেছে, ওরা তো এমন নয়। বরং সুভানের কাছে আশেপাশে পড়ে থাকার জন্য মরিয়া। সুভান মাথা নিচু করে কোটি কয় তো এমন নয়, বরং সুভানের কাছে আশেপাশে পড়ে থাকার জন্য মরিয়া। সুভান মাথা নিচু করে কোটি কয়েক লম্বা নিঃশ্বাস নিল, মাথা শীতল করার চেষ্টা করল। সফল হতেই ড্রাইভারকে লাগেজ আনার কথা বলে বাড়ির ভিতর প্রবেশ করল। হলরুমে সাইড ব্যাগ আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে ঐশী। মনটা আকুপাকু করছে। ঠিক করলো তো? ছেলেটা সুবিধার না, আবার অবিশ্বাস করার মতোও না। উফ, মাথা ধরে যাচ্ছে। 6টা রুম আছে, তাই তুমি উপরে ডান পাশের একদম কর্নার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। সুভানের কথা শুনে ঐশী মাথা নাড়ল। হঠাৎ কিছু মনে পড়ায় ঐশী বলে উঠল, আপনার রুম কোনটা? জোভান ক্যাব খুলতে খুলতে বলল, বাম পাশের একেবারে কর্নারে। তাই অযথা চিন্তা না করে রুমে যাও, খামোকে ঘরে দুর্গন্ধ ছড়িও না। ঐশী শুনে ভ্রু কুচকে ফেলল। মাথা ঘুরিয়ে সুভানের দিকে তাকালো। থমথমে গলায় বলল, দুর্গন্ধ বলতে? সুভান এগিয়ে এসে সোফায় আরামসে গা এলিয়ে দিল। পা দুটো মাটিতে ছড়িয়ে দিয়ে বলল, সারারা জার্নি করে তোমার শরীরে গন্ধ ধরেছে, আর সেই গন্ধে সম্পূর্ণ ঘর ম ম করছে। কেন নাকে আসছে তোমার? ঐশীর তেজ লাগলো। অপমান, অপমান! ঐশী দাঁত কামড়ে ধরল। আকাশময় রাগ নিয়ে দাঁত চেপে বলল, আমার শরীরে দুর্গন্ধ? আপনি কি তাহলে? হ্যাঁ, আপনার শরীরের সুগন্ধে তো আর বেঁচে থাকা যাচ্ছে না। সুভান কৃত্রিম অবাক হয়ে বলল, আমার চুল থেকে মাথা অবধি পারফিউম দেওয়া, তোমার মতো গন্ধ নেই আমার শরীরে। এখন কথা না বাড়িয়ে ফ্রেশ হতে যাও। ঐশী আর কথা বাড়ালো না। এই লোকের সাথে কখনোই পেবে না সে, তাই অযথা চেষ্টা না করে পা বাড়ালো সিঁড়ির দিকে। হঠাৎ সুভান ডেকে উঠল। এই! ঐশী সিঁড়ির হাতল ধরে পেছন ফিরে তাকালো। সুভান এক আঙ্গুল উঁচিয়ে বলল, শুধু আজ সকালটায় থাকতে দিয়েছি, দুপুর হলে বিদায় হবে, মনে থাকে জানো। ঐশী নিজের প্রবল আত্মসম্মানের জোরে পড়ল, দুপুর লাগবে না, আমি দুপুর হওয়ার আগেই চলে যাব। জোভান প্রত্যুত্তরে না করে সোফায় গা এলিয়ে চোখ বুজে নিল। ঐশী গট গট করে পা ফেলে জোভানের দেখানোর রুমে চলে গেল। আকাশ রঙের জামা গায়ে ঐশী বসে আছে বিছানায়। ভিজে চুল, ঈষৎ লাল নাক এবং কাপা ঠোঁট ওর। ফোন হাতে নিয়ে অনবরত কল দিয়ে যাচ্ছে ওর বাবাকে। মায়ের ফোনেও দিয়েছে, কিন্তু কেউ রিসিভ করছে না। ঐশীর অভিমান হলো। এই প্রথম নিজের পরিবারের উপর জোরদার অভিমান হলো ঐশীর। অভিমানের দহনে জ্বলে পুড়ে ছারখার হয়ে ফোনটা বিছানায় দূরে ছুঁড়ে ফেলে দিল। মৃদু কাঁপছে ওর শরীর। ও কোন কোন পরিস্থিতির মধ্যে যাচ্ছে এই একটা দিন কেউ খোঁজ নেয়নি, একবারও না। এই তাদের মায়া, আদর। একটা জোয়ান মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তারপর একবারও ফোন দিয়ে খোঁজও নেয়নি। কেমন পরিবার? ঐশীর কান্না পাচ্ছে। দুনিয়ার সব কিছু তুচ্ছ করে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। মন চাইছে ছুটে চলে যেতে নিজের পরিবারের কাছে, কিন্তু বাবার কসম, সেটা কি করে ও অগ্রাহ্য করবে? দরজায় ঠক ঠক আওয়াজ এলো। ঐশী চোখ মুখ মুছে নিয়ে দরজা খুলে দিল। একজন সার্ভেন্ট দাঁড়িয়ে মাথা নিচু করে সাধারণভাবে বলল, ম্যাম, স্যার নাস্তা খাওয়ার জন্য ডেকেছেন আপনাকে, কাইন্ডলি নিচে আসবেন।
ঐশী মাথা নাড়ল। বিছানার উপর রাখা বন্ধ ফোনের দিকে বিধ্বস্ত চোখে তাকিয়ে বেরিয়ে গেল রুম থেকে। ডাইনিং টেবিলের একটা চেয়ারে সুভান বসে আছে, হাতে আইফোনের লেটেস্ট ভার্সন। ফোনের স্ক্রিনে উপর আঙ্গুল বিরামহীন চলছে। ঐশী সেদিকে ভ্রুক্ষেপ না করে চুপচাপ একটা চেয়ারে এসে বসল। সার্ভেন্ট ওদের দুজনকে নাস্তা এগিয়ে দিল। ঐশী আনমনে পরোটা ছিঁড়ছে আর এমনি মুখে পুড়ে নিচ্ছে। ধ্যান ধারণা সব ওর পরিবারের কাছে পড়ে আছে। সুভান খেতে খেতে ঐশীর দিকে একবার লক্ষ্যের কাছে পড়ে আছে। সুভান খেতে খেতে ঐশীর দিকে একবার লক্ষ্য করল। ঐশী ঝাল ফ্রাই পরোটায় না লাগিয়েই এমনিই খাচ্ছে। সুভান একবার দেখে আবার নাস্তায় মনোযোগ দিল, কারণ তার এসবে কিছু যাই আসে না। হঠাৎ সার্ভেন্ট ঐশীকে ডাক দিল, ম্যাম ম্যাম। ঐশী ধ্যান ভেঙে হুড়মুড়িয়ে তাকালো সার্ভেন্টের দিকে। সার্ভেন্ট নমনীয় গলায় বলল, ম্যাম নাস্তা ভালো লাগেনি? ঐশী মাথা নাড়ল, বলল, না, ভালো হয়েছে। তাহলে আপনি আপনার প্লেটের ঝাল ফ্রাই নিচ্ছেন না কেন? এমনি পরোটা খেলে তো গ্যাস্ট্রিক হবে। ঐশী মুখ ভার করে মাথা নেড়ে ঝাল ফ্রাই দিয়ে পরোটা খেতে লাগলো। আবারও দেশের একজন স্বনামধন্য পুলিশ অফিসার আশরাফুল হাবিব সপরিবারে নিহত হয়েছেন। নাস্তা খাওয়ার মধ্যে হঠাৎ এমন অবিশ্বাস্য খবর শুনে ঐশী থমকে গেল। খাবার খাওয়ার মাঝপথে হাত আটকে গেল, শরীর নিস্তেজ হয়ে গেল। জলদি বাসি হাত নিয়ে টিভির সামনে এসে দাঁড়ালো। পাগলের মতো রিমোট হাতে নিয়ে সাউন্ড একেবারে হাই করে দিল। রিপোর্টার বলছে, আশরাফুল হাবিব একজন সৎ পুলিশ অফিসার ছিলেন। দেশে বিদেশে তার কাজ প্রশংসাযোগ্য। এই বিশিষ্ট পুলিশ কাল রাতে নিজ গৃহে আগুনে পুড়ে সপরিবারে নিহত হয়েছেন। জানা গেছে। ঐশী কি ভুল শুনছে? আর শোনার ক্ষমতা হলো না ঐশীর। সেখানেই মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে গেল। চোখ বুঝতে বুঝতে একটাই কামনা ছিল তার, এই নিষ্ঠুর খবরটা মিথ্যে হোক, তার রাজা বাবা আবারও তাকে প্রিন্সেস ডাকুক, শুধু একবার মা তাকে বলে ডাক। জুভান নাস্তা করায় মগ্ন ছিল। আর্ত চিৎকারে কানে ভেসে আসতেই জুভান তাৎক্ষণিক ঐশীর দিকে তাকায়। ঐশীকে মাটিতে পড়ে থাকতে দেখে সে কিছুটা ভড়কে যায়। চট চলতি চেয়ার থেকে উঠে ঐশীর পাশে হাঁটু গেড়ে বসে। ঐশীর দুনো গাল হাতের মুঠোয় নিয়ে ব্যাকুল কণ্ঠে ডাকে, ওই ঐশী, ঐশী কি হলো ঐশী? ঐশী নিরুত্তর, দোনো চোখ বুজে রাখে। চোখের নিচে বেয়ে একটা লম্বা দাগ এসে থুতনিতে ঠেকেছে। অতিরিক্ত অস্ত্র ব্যয় করার ফলস্বরূপ জুভান ঐশীর অবস্থা বেগতিক দেখে চট জলদি সার্ভেন্টকে পানি আনতে বলে। আশরাফুল হাবিব এবং তার স্ত্রীর মুখ সম্পূর্ণ ঝলসে গেছে, তাই তাদের চিহ্নিত করতে পুলিশ তদন্তস্বরূপ ডিএনএ টেস্ট করিয়েছে। সেই টেস্ট থেকে আমরা নিশ্চিত হতে পারছি যে এই দুটি দেহ আশরাফুল হাবিব এবং তার স্ত্রীর। বিস্তারিত জানতে জুভান ভ্রু কুঞ্চিত করে বৃহদাকার টিভির দিকে তাকিয়ে আছে। আবারও আগুনে পুড়ে যাওয়ার খবর। একটা মানুষ কিভাবে যে এত অসচেতন হয়, একটু খেয়াল রাখলেও তো আর এভাবে পরিবার সহ পড়তে হতো না। জুভান এক নিঃশ্বাস ফেলল, ভারী নিঃশ্বাস। সেই নিঃশ্বাসে মিশে আছে কত শত আফসোস, হাজারো অপ্রাপ্তি। সার্ভেন্ট জগে করে পানি আনলে জুভান তড়িঘড়ি করে সেই পানি ছিটিয়ে দেয় ঐশীর চোখে মুখে। তবে ঐশী অনুভূতিহীন। জুভান বিরক্ত হয়। জ্ঞান হারানোর আর সময় পেল না। জুভান আবারও পানি ছিটিয়ে দেয়। এবারও ঐশী জাগে না। জুভান শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে ঐশীকে পাঁচকোলা করে কোলে তুলে নেয়। জুভানের এতে একটু অস্বস্তি হয়, তবে কোনো উপায় যে নেই। ঐশীর হাত মাটির দিকে অনুভূতিহীন ঝুলে আছে। জুভান একবার ঐশীর দিকে তাকিয়ে আবারও সামনে তাকালো। হন্ততন্ত হয়ে ঐশীকে গাড়িতে তুলে ড্রাইভারকে হসপিটালের উদ্দেশ্যে যেতে বলল। ঐশীর হাতে স্যালাইন লাগানো, অনুভূতিহীন বেডের এক অংশ জুড়ে শুয়ে আছে। চোখগুলো থেকে মাঝে মধ্যে টিপটিপ পানি গড়িয়ে পড়ছে। গাল থেকে বালিশ। অজ্ঞান অবস্থায় কি কাঁদছে মেয়েটা। এত কষ্ট কিসের এই ছোট্ট মেয়ের? কি নেই ওর কাছে? একটা পরিবার আছে, জীবনের সবটুকু সময় আগলে রাখার জন্যে একজন বাবা আছেন। তাহলে কিসের কষ্ট, কিসের অপ্রাপ্তি? জুভান সোফায় বসে ফোন হাতে আছে। ঐশীর চোখের ভিজে পাপড়ি হালকা যেন নড়ে উঠল। তবে কি ঐশীর জ্ঞান ফিরছে? ঐশী দীর্ঘ সময় বুঝে রাখা চোখ দুটো একটু একটু করে মেলছে।
একটা সময় ঐশী সম্পূর্ণ চোখ মেলে তাকালো। ক্লান্ত দু চোখ যেন হাজারো কথা বলছে। চোখের নিচটাই লম্বাটে দাগ যেন চিৎকার করে বলছে, শুনছো পৃথিবী, আমি একেবারে অসহায় হয়ে গেছি। এই নিষ্ঠুর মৃত্যু আমার বাবাকে কেড়ে নিয়েছে, সারাদিন বকে যাওয়া মাটাকেও কেড়ে নিয়েছে। শুনছো মৃত্যু, তুমি সফল হয়েছ। একটা সন্তানের আর্তনাদ শোনার ইচ্ছে তোমার পূর্ণ হলো। এবার খুশি তো তুমি? ঐশী অনুভূতিহীনভাবে তাকিয়ে আছে মাথার উপর ঝুঁকে থাকা ফ্যানটার উপর। হাতের রগে বহমান চঞ্চল লাল নীল ব্যথাটা যেন তুচ্ছ ওর কাছে। জুভান ঐশীর জ্ঞান ফিরতে দেখে সোফা থেকে উঠে ঐশীর কাছে চেয়ার টেনে বসল। ঐশীর দিকে তাকিয়ে দু চারটে বড় কথা শোনাতে গেলে দু চোখে অশ্রুর ফোঁটা দেখে দমে গেল। এক ঢোক গিলে নিজের ডাককে সামলানোর চেষ্টা করে ঐশীর দিকে তাকালো। নরম কণ্ঠে নাম নিল, ঐশী। ঐশী ঘাড় ঘুরিয়ে সুভানের দিকে তাকালো। শুষ্ক ঠোঁট দুটো নাড়িয়ে বলল, দুপুর হয়ে গেছে, আমি চলে যাব। আমার আর কষ্ট করতে হবে না আপনার। সুভান ঠোঁট মেলে মলিন হাসল। ফোনটা অন করে একবার চোখ বুলিয়ে আবারও ঐশীর দিকে তাকালো। বলল, 11টা বাজে, 2টো বাজেনি, তাই এখনো দুপুর হয়নি, চিন্তা নেই। ঐশী উত্তর দিল না, কোনো অনুভূতিও প্রকাশ করল না, বরং চুপচাপ ঘাড় ঘুরিয়ে আবারও ঘূর্ণায়মান ফ্যানের দিকে তাকালো। ওর জনম দক্ষিণী চোখ জোড়ায় এই সাদা রঙের ধুলোবালি জমা ফ্যানটাই যেন পৃথিবীর নবম আশ্চর্য। জুভান এক উষ্ণ নিঃশ্বাস ফেলল। পেটের মধ্যে এতক্ষণ ধরে জমে থাকা প্রশ্নগুলো দলা বেঁধে বলল, কি হয়েছিল তোমার? অজ্ঞান হলে কেন? ভয় পেয়েছো কিছু দেখে? আমাকে বলো কি হয়েছে। ঐশীর দুচোখ জোরালোভাবে বন্ধ করলো। সঙ্গে সঙ্গে দুচোখের কর্নার থেকে গড়িয়ে পড়ল এক ফোঁটা মুক্ত অশ্রু। বাবা মারা গেছে। যা হয়ে গেল। এক দফা বিস্ময় নিয়ে বলল, মানে কিভাবে, কখন? ঐশী দুচোখ বুঝে কয়েকটা লম্বা নিঃশ্বাস নিল। নিঃশ্বাসের উষ্ণতায় গলায় জ্বালা ধরল। তপ্ত হলো দুচোখ। ঐশী শীতল গলায় বলল, আগুনে পুড়ে। জুভান এবার স্তব্ধ হয়ে গেল। সূক্ষ্ম মস্তিষ্কে বলে উঠল, টিভিতে দেখানো সেই পরিবার কি? সুভান ভ্রুকুটি করে প্রশ্ন করল, আজ একটু আগে টিভিতে। ঐশী কথার পিঠে হ্যাঁ বোধক মাথা নাড়ল। সুভান সব শুনে এক দীর্ঘশ্বাস ফেলল। কাউকে কোনোদিন সান্ত্বনা দেয়নি ও, কিন্তু আজ মনে হলো এই মেয়েকে সামলানোর জন্যে সান্ত্বনা দেওয়াটা খুব জরুরি। কিন্তু সে তো পারে না। তবে কি তার সান্ত্বনা দেওয়াটা শিখে নেওয়া উচিত ছিল? সুভান ব্যর্থতার নিঃশ্বাস নিল। মিস্টার মির্জা। ডাক্তারের কণ্ঠ শুনে সুভান ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। সুভান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ডাক্তারকে ভেতরে আসতে বলল। বয়স্ক ডাক্তার গম্ভীর মুখে ভেতরে প্রবেশ করলেন। ডাক্তার ঐশীকে পর্যবেক্ষণ করে সুভানের দিকে তাকালেন। বললেন, মিস্টার মির্জা, রোগীর জ্ঞান ফিরেছে, মানে এখন উনি বিপদমুক্ত। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, খুব বেশি মানসিক চাপের কারণেই তিনি জ্ঞান হারিয়েছেন। তাই নেক্সট টাইম যাতে কোনোরূপ প্রেশার ওনার উপরে না পড়ে। আর আমি এখন কতকটা ওষুধের প্রেসক্রাইব করে দিচ্ছি, মেডিসিনগুলো ঠিকমতো যাতে নেওয়া হয়। সুভান মাথা নাড়ল। বিকেল হয়ে গেছে। সুভান হাসপাতালের ফার্মেসিতে এসেছিল ঔষধ নিতে। হুট করে একজন নার্স হন্ততন্ত হয়ে জুভানের কাছে আসলো। সুভান নার্সের দিকে ভ্রু কুঁচকে তাকাতেই নার্স হাঁপাতে হাঁপাতে বলল, আপনার রোগী সুইসাইড করেছে। বাক্যটা বাতাসে মিশে সুভানের কানে যেতেই সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। ঐশী ডেস্কের উপর রেখে এক দৌড়ে ঐশীর কেবিনের দিকে পা বাড়ালো। 2 তলায় আসতেই একজন মেয়ে ওকে দেখে চটজলদি এসে ঘিরে ধরল। জুভান বিরক্ত হলো। রাগে কিছু বলতে যাবে তার আগেই মেয়েটা চমক গলায় বলল, ও মাই গড, জুভান, আপনি এই হসপিটালে? আমি কি সত্য দেখতেছি? আর ইউ হিয়ার? সুভান ভ্রু কুচকে মেয়েটার দিকে তাকিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আধুনিকতা মেয়েটা সুভানের সাথে পথ আগলে দাঁড়ায়। সুভানের রাগ লাগে। আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে ও। সুভান শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বলল, ক্যান আই গো? আই এম বিজি নাও। মেয়েটা কি শুনলো ওর কথা? লাফাতে লাফাতে নিজের ব্যয়বহুল ব্যাগ থেকে একটা ছোট নোটবুক বের করে সুভানের দিকে এগিয়ে দিয়ে বলল, প্লিজ ওয়ান অটোগ্রাফ, প্লিজ জাস্ট ওয়ান অটোগ্রাফ প্লিজ। সুভান মেয়েটির দিকে ভ্রু কুচকে তাকিয়ে আবারও ফর্সা হাত ধরে রাখা নোটবুকটার দিকে তাকালো। বাঁকা হেসে নোটবুকটা হাতে নিয়ে বাম হাত দিয়ে কলম ধরল। কলমের খসখস আওয়াজ তুলে লিখল কিছু একটা। শেষ হতে নোটবুকটা মেয়ের হাতে ধরিয়ে দিয়ে এক প্রকার জোর করেই পাশ কাটিয়ে ঐশীর কেবিনের দিকে পা বাড়ালো। অনিন্দিতা নামক মেয়েটা সুভানের যাওয়ার দিকে তাকিয়ে বলে, হাই
এক নিঃশ্বাস ছাড়ল। নোটবুকটা কিছুক্ষণ বুকে চেপে ধরে আবার চোখের সামনে ধরল। এক সমুদ্র আবেগ নিয়ে নোটবুকটা খুলে দেখল, গুটি গুটি অক্ষরে লেখা সামনে। কমন সেন্স ব্যক্তিভেদে পরিবর্তন হয়। কালো সাধারণ মেয়ের মধ্যে সেই গুণ অনেক সময় জ্বলজ্বল করতে থাকে। আবার অনেক সাদা চামড়ার আধুনিক এই গুণগুলো খুবই দুর্লভ পাওয়া যায়। আফসোস, সেটা কেউ বুঝতে পারে না। মেয়েটা লেখাটা পড়ে ভ্রু কুঁচকে ফেলল। বাক্যটা যে তাকে ইঙ্গিত করে বলা হয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটু আগে আবেগের জোয়ারে ভেসে যাওয়া মেয়েটার চোখ মুখ রাগে তেজস্বী হয়ে আছে। বুক ভরা নিঃসৃত হতে লাগলো এক সমুদ্র আক্ষেপ। আসলেই তো আফসোস, আফসোস। সুভান জলদি ঐশীর কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। ঐশীকে দুজন নার্স ধরে রেখেছে। আরো বারবার মাথার চুল শক্ত করে আঁকড়ে ধরে আছে। চুল ছিঁড়ে ফেলার অদম্য ইচ্ছে যেন বাম হাত থেকে রক্তের ফোঁটা চুইয়ে চুইয়ে পড়ছে হসপিটালের সাদা রঙের মাটিতে। ঐশীর জামায় ছোট ছোট রক্তের দাগ। ঐশী পাগলের মতো বিলাপ করছে। আমি আমি এই তোমরা ধরে রেখেছো কেন আমায়? হ্যাঁ, ছাড়ো বলছি। বাবা কষ্ট পাচ্ছে তো, মাও তো কষ্ট পাচ্ছে। তাদের মেয়ে তাদের কাছে নেই। না, আমাকে যেতে হবে, এক্ষুনি যেতে হবে। ছাড়ো বলছি, ছাড়ো আমায়, ছাড়ো। জুভান ঐশীর কান্না শুনে এগিয়ে এলো, হাঁটু গেড়ে বসলো ঐশীর কাছে। ঐশী জুভানকে দেখেও শার্টের কলার আঁকড়ে ধরলো শক্ত করে। জুভান একবার ঐশীর কলার ধরা হাতের দিকে তাকিয়ে আবার ঐশীর দিকে তাকালো। ঐশী প্রবল জেদ দেখিয়ে বলে উঠলো, ওরা কেন ছেড়ে দিচ্ছে না আমায়? আমি বলেছি একবার আমি মারা যেতে চাই। হ্যাঁ, আমার বাবা একা আছে না? খুঁজবে তো আমায়, খুঁজবে না বলুন? জুভান ঐশীর চুলে হাত বুলিয়ে বলল, শান্ত হও ঐশী, শান্ত হও। ওকে, রিল্যাক্স রিল্যাক্স। শরীর দুর্বল থাকায় একসময় ঐশী জুভানের কাঁধে লুটিয়ে পড়ল। আবারও জ্ঞান হারিয়েছে ও। ঐশীর মুখ জুভানের কাঁধে স্পর্শ করায় জুভান একটু অস্বস্তি বোধ করল। জোরে একটা হাঁপ ছেড়ে দিয়ে নার্সের দিকে তাকালো। দুজন ঐশীকে ধরে এনে বেডে শুইয়ে দিল। জুভান এগিয়ে গিয়ে ঐশীর পাশে চেয়ার টেনে বসল। চোখ গেল বাম হাতের কাটার জায়গাটার দিকে। খুব ধারালো কিছু দিয়ে কাটা হয়েছে রগ। জুভান লম্বা এক নিঃশ্বাস নিয়ে নিজেকে শুধু হাতের রক্ত পরিষ্কার করে ডাক্তারকে বলল। একটু পর ডাক্তার এসে ঐশীকে পর্যবেক্ষণ করে ব্যান্ডেজ করে দিলেন। জুভানের দিকে তাকিয়ে বলল, মিস্টার মির্জা, রোগী আপনার কে হয়? জুভান আঙ্গুল দিয়ে কপাল চুলকালো। কপালে ভাঁজ রেখে বলল, কেউ না। ডাক্তার সামান্য হেসে বললেন, আপনি এত বড় একজন সেলিব্রিটি, তাই অপরিচিত কাউকে হেল্প করা কেমন যেন অদ্ভুত শুনল। জুভান কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, রাস্তায় দেখা হয়েছিল, হেল্প দরকার ছিল, তাই হেল্প করেছে, বেশি কিছুই না। ওকে, তাহলে এই হেল্পটা আরও কিছুদিন বজায় রাখেন, কারণ রোগী এখন মেন্টালি খুব ডিপ্রেশনে আছেন। আজ এত গার্ডের ভিতরে সুইসাইড করতে পেরেছেন, আজ একটুর জন্য রক কাটেনি ওনার, তবে তার মানে হার লাইফ ইজ ইন ডেঞ্জার। আবার তিনি সুইসাইড অ্যাটেম্প করতে পারেন, তাই একটু চোখে চোখে রাখবেন। জুভান মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি দিল। ডাক্তার চলে গেলে জুভান আবারও ঐশীর পাশে চেয়ার টেনে বসল। আশপাশটায় তাকিয়ে আবারও ঐশীর দিকে চোখ ফেরালো। একদিনেই মেয়েটা কেমন মিইয়ে গেছে। জুভান ভাবল অতীতের নানা জল্পনা কল্পনার কথা, কিন্তু এই ভাবার কি শেষ আছে? ঐশীর রিলিজ ডেট আজ। প্রায় ঐশীর মাথা থেকে সুইসাইডের ভূত নামলেও কেমন যেন গম্ভীর হয়ে গেছে মুখখানা। চঞ্চল ঠোঁটে হাসি নেই, প্রগাঢ় অনুভূতি নেই, বেঁচে থেকেও কেমন যেন নির্জীব হয়ে গেছে মেয়েটা। জুভান ঐশীকে নিয়ে গাড়িতে উঠে বসল। নির্জীব হয়ে গেছে মেয়েটা। জুভান ঐশীকে নিয়ে গাড়িতে উঠে বসল। গাড়ি চলমান, দুপাশে শহরের কৃত্রিমতা নজর কাটছে। ঐশী জানালার দিকে তাকিয়ে আছে আনমনে। চোখজোড়া ভেঙে কান্না আসছে। আজই ফিরে যাবে ও নিজের বাড়িতে। আসলে কি হয়েছিল জানার এখন প্রবল ইচ্ছা তার মনে। সুভান গাড়ি চালাতে চালাতে আরও একবার ঐশীর দিকে তাকালো। হঠাৎ ঐশী মুখ ঘুরিয়ে সুভানের দিকে তাকিয়ে বলল, আমি তো প্রায় 2 দিন আপনার কাছে ছিলাম, এত অনুগ্রহ করার জন্য কৃতজ্ঞ আমি। এখন আমাকে রাস্তায় নামিয়ে দিন, বিকেল হয়ে গেছে, বাসা খুঁজে নিতে পারবো আমি, আপনার কষ্ট করতে হবে না। সুভান ডান হাতের আঙ্গুল দিয়ে কপাল চুলকালো, অতঃপর বলল, 2 দিন হয়নি, এখনো 1.5 দিন হয়েছে। আমার শর্ত মানোনি তুমি। ঐশী মুখ ভার করলো, চোখ বেটে নিয়ে আবারও জানালার দিকে তাকালো, বলল, সরি, আমি নিজের মাঝে ছিলাম না, তাই শর্তের কথা মাথায় ছিল না। সুভান বাঁকা হাসলো, ভ্রু আঁকাবাঁকা করে ঐশীর দিকে তাকালো, বলল, যেহেতু শর্ত মানোইনি সেজন্য শাস্তি তো প্রাপ্য তোমার, কি বলো? ঐশী চমকে তাকালো সুভানের দিকে। সুভান বাঁকা হেসে ড্রাইভ করছে। ঐশী ভাবল, কি শাস্তি দিবে এই মির্জা?
সময়ের কাঁটা 6টা ছুঁই ছুঁই। সন্ধ্যার প্রহর আঁকড়ে ধরেছে এই বিশাল আকাশটাকে। আবছা নীল আকাশটা নিংড়ে বেরিয়ে আসছে ঝুড়ি ঝুড়ি বৃষ্টির ফোঁটা। মাটিতে সেই ফোঁটাগুলো ঝরে পড়তেই অদ্ভুত সুর বেজে উঠছে, টিপ 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 টিপ। ঐশীর সূক্ষ্ম মস্তিষ্ক এই দৃশ্য দেখে ভাবছে, প্রকৃতি এত সুন্দর কেন? এই যে এসব দেখে ঐশীর মনের কালো মেঘগুলো সরে সেখানে জায়গা করে নিল রঙিন প্রজাপতি। একটা দুটো অথবা অসংখ্য। আফসোস, ঐশী কেন এই নীলাভ প্রকৃতি হলো না? তাহলে সেও হতো তার মতো আমরণ অমায়িক। দীর্ঘক্ষণ যে আমি আটকা আছে ওরা। ঐশীর ধ্যান ভাঙল জানালার পাশ থেকে ভেসে আসা এক ভিক্ষুকের কণ্ঠ শুনে। একজন অর্ধ অন্ধ বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন জানালার পাশে, তার হাতে একটা দড়ি। সেই দড়ি বেঁধে রেখেছে একটা ভাঙা চিরুন বৃদ্ধ পাগল মহিলা। ঐশী ওনাদের দেখে ভারী অবাক হলো। ভিজে জানালা খুলে দিয়ে ওদের দিকে এক দফা বিস্ময় নিয়ে তাকালো। বৃদ্ধ লোক বললেন, মা, একটা পয়সা দিবেন? হেতির ঔষধ কিনতে হইব, দেন না মা। আল্লাহ আপনারে রাজরানী করে রাখবো, দেন একটা পয়সা। ঐশীর চোখ ভরে উঠল বৃদ্ধ লোকের মুখের মা ডাক শুনে। মনে পড়ল বাবা মায়ের সাথে কাটানো শত সহস্র স্মৃতির কথা। ও বৃদ্ধ মহিলার দিকে তাকিয়ে বলে উঠল, ইনি আপনার কে হয় দাদু? বৃদ্ধ লোক ফোকলা তাতে হাসল। সেই হাসিতে ঝিলিক দিল একজন তরুণ প্রেমিক পুরুষ। ঐশী তাকালো, খুব অবাক চোখে চেয়ে রইল সেই হাসির দিকে। লোকটা বলল, হেতি আমার বউ হয় রে মা, আমার ফার্স্টটা সাবাল হয়েছিল, হেতে সব মারা গেছে। এর লাইগা হেতির পাগলা রোগে ধরছে। ঐশী মুগ্ধতা নিয়ে তাকালো মহিলার দিকে। জুভান এরই মধ্যে এসে উকি দিল ঐশীর দিকের জানালায়। বলল, তাহলে আপনি ওনাকে ছেড়ে দিন, ওনাকে বহন করে আপনার লাভ কি? কষ্ট হয় না? কি যে কন, আমি ওরে কেন ছাইড়া দিব? আজ যদি আমি বোবা হইতাম তাহলে ওই কি আমার ছাইড়া দিতে পারতো? বড্ড বালা পাই ওরে, আমি সার মুখে আনি। জুভান বিরক্ত হল এই আবেগপূর্ণ কথায়। কোনো প্রত্যুত্তর না দিয়ে আবারও সিটে গা এলিয়ে দিল। প্রহর গুনল ঢাকার এই বিরক্তিকর জ্যাম ছাড়ার। ঐশী মুগ্ধ হয়ে সাইড ব্যাগ থেকে একটা 100 টাকার নোট বের করে বৃদ্ধ লোকটার হাতে দিল। লোক কৃতজ্ঞতা তার। অতপর বিড়বিড় করে কি যেন পড়ে ঐশীর মুখে ফু দিয়ে বলল, আল্লাহ তোমার মঙ্গল করুক মা, স্বামী সোহাগী হও মা, রাজরানী হইয়া থাকো সারা জীবন। ঐশী মাথায় নুইয়া হাসল। সেই হাসি প্রতিধ্বনিত হলো বৃষ্টির প্রতিটি ফোঁটায় ফোঁটায়। এক সমুদ্র খুশি ছড়ালো ওই কালো মেঘের আকাশে। গাড়ি চলছে আপন পথে। ব্যস্ত শহর ছুটে যাচ্ছে নিজ নিজ গতিতে। ঐশী জানালার দিকে তাকিয়ে ছাড়ছে রাশি রাশি অশান্তির নিঃশ্বাস। জুভান গাড়ি চালাতে চালাতে আরো একবার তাকালো ঐশীর দিকে। আচমকা জুভান বলল, দাদুটা কি বোকা না? এখন এইসব লাভ নিয়ে পড়ে আছে, কি ক্রিঞ্জ ব্যাপার স্যাপার। ঐশী ফিরল জুভানের দিকে, চোখে মুখে উদ্বেগ নিয়ে বলল, লাভ ক্রিঞ্জ? হ্যাঁ তাই তো। শোনো, এসব লাভ শেপ হলো জাস্ট লেম, এসব আমার ভাবার কিছু, এসব জাস্ট রিডিকিউলাস। ঐশী থমকালো। জুভানের আত্মবিশ্বাসী নয়ন দুইটাই তাকিয়ে অবাক হলো। আবার তাকালো রাস্তার দিকে। দূর দৃষ্টি দিল ওই পিচ ঢালা রাস্তায়। আবেগ গলায় বলল, না, লাভ ক্রিঞ্জ না। লাভ যদি ক্রিঞ্জ হয় তাহলে সত্য নামক জিনিসটাও তাহলে সেই কাতারেই পড়ে। লাভ ইজ লাইক এ ম্যাজিক, যাকে একবার ছুঁয়ে দেয় তার সম্পূর্ণ জীবনটাই ম্যাজিক হয়ে যায়। স্তব্ধ জীবন হঠাৎ করেই প্রাণবন্ত হয়ে যায়। চারপাশটা রঙিন ফানুষের মতো হয় তখন সব কিছু, এভরি সিঙ্গেল থিং তখন জীবন্ত হয়ে যায়। লাভ ইজ লাইক এ ম্যাজিক। জুভান হাসলো, গাড়ির গতি বাড়িয়ে দিয়ে বলল, এত সুন্দর লাভের ডেফিনেশন দিলে যে, কাউকে ভালোবাসো? ঐশীর মুখ ভার হলো, দুঃখ পেল। সেদিনের কথা মনে পড়তেই কষ্টের ফোঁটা ছড়িয়ে পড়ল মনের আনাচে কানাচে। ঐশী নিঃশব্দে এক হাত ছেড়ে দিয়ে বলল, হবে হয়তো, কিন্তু আমি একটাই দোয়া করব, এরকম প্রেম যেন কারোর জীবনে না আসে, কারোর জীবনে না। জুভান ঐশীর দিকে তাকালো। মেয়েটার এত কিসের দুঃখ? ছোট জীবনে যে এত দুঃখ পেতে হয়নি। জীবনটা প্রাণোচ্ছল ভাবে পার করা আবশ্যক। জুভান এসব দেখে আবারও গাড়ি চালানোয় মন দিল। তো মধ্য কথা আসা যাক, আমি যা শাস্তি দেবো মেনে নেবে তো?
রহস্যময় কণ্ঠ শুনে ঐশী তাকালো। বিচলিত নয়নে চেয়ে রইল জুভানের চোখ জোড়ায়। কাপা কাপা কণ্ঠে বলল, শোনার পর ভেবে দেখব। জুভান একটা গাড়ি ওভারটেক করে বলল, নিজের টাকায় আমাকে খাওয়াবে আজ। তোমার যা মন চাই তাই খাওয়াতে পারো, এভরিথিং এনিথিং। দাম নিয়ে কোনো ঝামেলা নেই, বলো তো রাজি? ঐশী মৃদু হাসলো। অতপর মাথা ডানে বামে নাড়িয়ে সম্মতি দিল। গাড়ি থামালো একটি টঙের দোকানের সামনে। জুভান ভ্রু কুচকে আবার ঐশীর দিকে তাকালো। ঐশী যেন চাহনির বদলে একটা আলতো হাসি দিল। জুভান গাড়ির ইঞ্জিন থামিয়ে বলল, আর ইউ সিরিয়াস? টঙের দোকান? ঐশী গাড়ি থেকে নেমে দাঁড়ালো। বাইরে দাঁড়িয়ে গাড়ির জানালায় হাত দিয়ে জুভানের দিকে তাকালো আর বলল, এত জীবন্ত নামি দামি রেস্টুরেন্টে খেয়ে এলেন, এবার এই ম্যাজিক দোকানের ম্যাজিক চা খেয়ে দেখেন। ট্রাস্ট মি, মুখে লেগে থাকবে। খাবেন? জুভান একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে মাস্ক পরে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ঐশী দোকানের সামনে দাঁড়িয়ে 2 কাপ চা দিতে বলে সামনে এসে দাঁড়ালো। দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে শীতল বাতাসের সাথে মিশে যেতে চাইল। ভিজে মাটির গন্ধ ছড়িয়েছে বাতাসে। ঐশী মুখ ভরে শ্বাস নিল সেই মাটিতে। জুভান একপাশে দাঁড়িয়ে আনচান করছে। এই পাবলিক প্লেসে একবার যদি ওর চেহারা লিক করে যায় তাহলে ওর আর রক্ষে নেই। ঐশী জুভানের দিকে এক নজর তাকিয়ে দৌড়ে এলো জুভানের কাছে। উত্তেজিত কণ্ঠে বলল, আরে আপনি এখানে ছায়ে দাঁড়িয়ে আছেন কেন? সামনে আসুন, এই বাতাস দেখুন, জাস্ট ফিদা হয়ে যাবেন আপনি। আসুন না। প্রকৃতির নেশায় মশগুল ঐশী আনমনে জুভানের হাত ধরে এগিয়ে যেতে লাগলো। জুভান অবাক চোখে তাকিয়ে আছে ঐশীর হাতের মুঠোয় থাকা নিচের হাতের দিকে। প্রথম স্পর্শ। যেতে যেতে ঐশী থমকে গেল। অবাক চোখে নিচের হাতের দিকে তাকালো। আসল ব্যাপারটা মাথায় প্রবেশ করতেই ছটপট নিচের হাত ছাড়িয়ে নিল জুভানের থেকে। করেছে এভাবে একটা ছেলের হাত ধরা তার উচিত হয়নি, একদম না। ঐশী নিচের হাত কচলাতে লাগলো। হাঁসফাঁস করতে লাগলো এক অজানা শঙ্কায়। জুভান ঐশীকে কাচুমাচু করতে দেখে মৃদু হাসলো। নিজের প্রশস্ত বুকে দুহাত গুটিয়ে বলল, বে নরমাল, আমি কিছু মনে করিনি। ঐশী নিরুত্তর তাকিয়ে রইল ঈষৎ লালাফো আকাশের দিকে। হঠাৎ করেও বলে উঠল, বাবা মাঝে মধ্যে আমাকে টং দোকানে চা খেতে নিয়ে যেতেন, ভালো লাগতো এই ম্যাজিক চা। জুভান ঐশীর মুখশ্রীর দিকে তাকালো। অন্ধকারে বিষাক্ত কালো রং মেয়েটার মুখখানা আরো স্নিগ্ধ করে তুলেছে। জুভান মুগ্ধ হলো। একজন শ্যামবর্ণের মেয়ের রূপের মাধুর্য দেখে বিমোহিত হলো। তবে প্রেমে পড়ল না। হুটহাট কি প্রেমে পড়া যায়? প্রেম তো গভীর অনুধাবনের ব্যাপার। মন ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে এই প্রেম নামক ছন্দে। কিন্তু জুভানের মন তো কাপল না। তবে কি সে এই অনুভূতি জীব হবে? হয়তো। চা পর্ব শেষ হলো অনেকক্ষণ। জুভান গাড়িতে উঠে বসেছে আর ঐশী একটা কথা বলবে বলে কাছুমাছু করছে। জুভান গাড়ির ইঞ্জিন চালু করে ঐশীর নাম ধরে ডাকলো। গাড়িতে ওঠার তাগাদা দিয়ে বলল, উঠো, দাঁড়িয়ে আছো কেন? ঐশী গাড়ি থেকে সাইড ব্যাগ নিয়ে হাতে নিয়ে জুভানের দিকে তাকালো। কৃতজ্ঞতার চোখে বলল, এতদিন আমার পাশে ছিলেন, এই জন্য ধন্যবাদ। আর না, রাস্তায় একটা বাসা দেখেছিলাম, ভাড়া যাবে। আমি একটু খোঁজ নিয়ে দেখি ভাড়া পাই কিনা। আপনাকে অনেক জ্বালিয়েছি, তাই জন্য আই এম এক্সট্রিমলি সরি। জুভান একটু অবাক হলো, তবে দ্বিমত করলো না। মাথা নেড়ে হতে জানিয়ে বলল, আমি সেই বাসায় পৌঁছে দিয়ে আসি। ঐশী তাৎক্ষণিক বলে উঠল, না লাগবে না, আমি একাই যেতে পারবো। বেশি দূর না, জাস্ট 10 মিনিটের রাস্তা হবে হয়তো। জুভান কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে মানিব্যাগ থেকে একটা কার্ড বের করে ঐশীর দিকে এগিয়ে দিল। বলল, কার্ড, যদি কখনো দরকার পড়ে নিঃসংকোচে আমাকে জানাবে। আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ। ঐশী আলতো হেসে জুভানের দিকে কার্ডটা নিয়ে ব্যাগে পড়ল। ঐশী বাসা পেয়ে গেছে। সম্পূর্ণ বাসা গোছগাছ করা শেষ। রাতে প্রায় 12টা বাজে। এখনো অনেক জিনিস কেনা বাকি। আস্তে আস্তে কিনে বাসা সাজাবে ও। কিন্তু তার আগে ওর এক ফোন বের করে সে কল দিল তার বাড়ির কেয়ারটেকারকে। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। ওপাশের পুরুষটা হ্যালো বলতেই ঐশী গুমড়ে কেঁদে উঠল। নাক টানতে লাগলো অনবরত। পুরুষটা নিমেষে চিনে গেল ঐশীকে। আর চিনবে নাই বা কেন? ঐশীকে কোলে পিঠে করে মানুষ করেছে যে। হাসান আকবর উদ্বেগ গলায় বললেন, ঐশী মা। ঐশী নিরুত্তর, তবে কান্নার আওয়াজ ধীমে কণ্ঠে ভেসে আসছে ফোন জুড়ে। হাসান আকবর আবারও বললেন, ঐশী মা কেমন আছো? ঐশী কাঁদতে কাঁদতে হাঁপিয়ে উঠল। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, চাচু, মা, বাবা, ওরা। হাসান আকবর এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ রে মা, আজ ওদের কবর দিয়ে এলাম। কবর শব্দ শুনে ঐশী আবারও ডুকরে কেঁদে উঠল। কান্নার ফোয়ারা বইয়ে গেল দুনো চোখ জুড়ে। ঐশী নিজেকে খুব কষ্ট সামাল দেওয়ার চেষ্টা করে বলল,
কিভাবে হলো এসব? মিডিয়া তো বললো আগুনে পুড়ে, তবে আমার মনে হয় এর পিছনে আগুন নয়, কোনো ব্যক্তি আছে। ঐশী চমকে উঠল। ব্যক্তি? ঐশীর কান্না থেমে গেল, চকিত গলায় বলল, ব্যক্তি? কি বলতে চাইছো চাচ্ছু? হ্যাঁ, কাল আমাকে বড় সাহেব একটু বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। আমি বাইরে যাওয়ার সময় একটা বড় লোহার গাড়ি তোদের বাসার সামনে রাখা দেখেছি। ওই গাড়ি থেকে অনেক দামড়া ছেলে বের হচ্ছিল। ছেলেগুলো কেমন ছিল? ওই গোন্ডা বেয়াদব এরকম। তবে আমি পাত্তা দেইনি। পুলিশের বাড়িতে এসব তো আসেই। আমি বাজারে থলি নিয়ে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু এসে দেখি ঘরে আগুনে পুরো জ্বলছে গেছে। আর বড় সাহেব। অভাব হতে লাগলো তার কুচুলিতে, কষ্ট হতে লাগলো, জ্বালা ধরল বুকের চারপাশটায়। ঐশী যেন হতভাগ, মুখে রাগ কাটার জো নেই তার। কি শুনছে ও? ওর বাবা মা খুন হয়েছেন? ঐশী চোখের জল লেপটে আছে পলকের ভাঁজে ভাঁজে। পলক ফেললেই গড়িয়ে পড়বে দ্বিধাহীন। মা। ঐশী সম্বিত পেল, থমকে কাপা কণ্ঠে বলল, তুমি দেখেছো ওই ছেলেদের চেহারা? না রে মা, দেখিনি, মাস্ক পরা ছিল। ঐশী হুড়মুড়িয়ে মাদুর থেকে উঠে দাঁড়ালো, ব্যাগে কাপড় ঢুকাতে ঢুকাতে বলল, চাচ্ছু আমি আসছি, এক্ষুনি আসছি বাড়িতে, তুমি থেকো ওখানে। হাসান আকবর ঐশীর আসার কথা শুনে তাড়াহুড়ো করে বললেন, না না মা, এসো না এখানে। বড় সাহেব তোমাকে একা ঢাকা শহরে পাঠিয়েছেন যাতে তুমি সুরক্ষিত থাকো। এখানে এসে নিজের জীবনের ঝুঁকি নিও না। ঐশীও নাছর বান্দা, সে জেদি গলায় বলল, আমি আসবো চাচু, আমার বাবা মায়ের মৃত্যু সম্পর্কে জানার অধিকার আছে আমার। ঐশী, আমি কিন্তু মানা করেছি তোমায়। বড় সাহেবের কথা অমান্য করতে পারো না তুমি। চাচুর মুখে নিজের নাম শুনে ঐশীর হাত থেমে গেল। হাসান চাচু কখনোই ওর নাম ধরে রাখেন না, কিন্তু যখন ঐশী কথা শোনে না তখনই তিনি নাম নেন ঐশীর। ঐশীর আগে কাপড়ের ব্যাগ দূরে ছুঁড়ে ফেলে দিল, ফোন কেটে দিয়ে চিৎকার করে বাবা বলে মাটুতে হাঁটু কেড়ে বসে পড়ল। কান্না করতে করতে চুল ছিঁড়ে ফেলবে এমন ইচ্ছে হচ্ছে ওর। বুক ফেটে যাচ্ছে, কান্নাগুলো দলা বেঁধে গলায় সূচের মতো বেঁধে যাচ্ছে। এত কষ্ট হচ্ছে কেন ওর? ঐশী নিজেকে সামলাতে না পেরে গলায় থাকা লকেট গলা থেকে খামচে ছিঁড়ে ফেলে মাটিতে ছুঁড়ে ফেলল। মাথা নুইয়ে কেঁদে উঠল চিৎকার করে। আচমকা ওর চোখ গেল মাটিতে এলোমেলো পড়ে থাকা লকেটটার দিকে। মনে পড়ল বাবার সেই কথা,